গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের এক্সামটা আসতে চলেছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 21 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 20টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো পরপর তোমরা সেখান থেকে দেখতে পাবে, এবং যেগুলো তোমরা করোনি সেগুলো পরপর সেখান থেকে করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি অন্যদিনের ক্লাসের মতো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং এর পাশাপাশি আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোও কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তাহলেই কিন্তু এক্সামের জন্য তোমরা এই ক্লাসগুলো থেকে বেনিফিট পাবে। এটা বলতে পারি যে এক্সামের আগে পর্যন্ত প্রায় 50 থেকে 60টা ক্লাস কিন্তু জিকেজিএস এর উপর থেকে কভার করানো হয়ে যাবে, এবং প্রত্যেকটা ক্লাস যদি তোমরা রিভিশন এবং রীতিমতো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তাহলে এর থেকে তোমরা 70 থেকে 80টা কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, সাম্প্রতি সাহিত্য বিভাগে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক এ কোন ভারতীয় শহর যুক্ত হয়েছে? তো সম্প্রতি সাহিত্য বিভাগে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ যে নেটওয়ার্ক, এটাতে ভারতের যে শহরটা যুক্ত হয়েছে সেটা হলো কেরালার কোজিকোড কিন্তু যুক্ত হয়েছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোজিকোড কোন স্টেটের মধ্যে পড়ে? তো এক্ষুনি বললাম কেরালা রাজ্যের মধ্যে পড়ে। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো কোজিকোড থেকে। কোজিকোড হলো ভারতের প্রথম ইউনেস্কোর দ্বারা সিটি অফ লিটারেচার হিসাবে কিন্তু সিলেক্টেড হয়েছে। অর্থাৎ এখান থেকে লিখে রাখো পাশে স্টার মার্ক করে, ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো ইন্ডিয়াস ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার। সিটি অফ লিটারেচার কোন শহর? লিটারেচার, সিটি অফ লিটারেচার কোন শহর হয়েছে? হয়েছে কেরালার কোজিকোড। আচ্ছা, কেরালার প্রসঙ্গ যেহেতু এসে, কেরালা থেকে কিছু ফ্যাক্ট এখানে রিলেট করাচ্ছি। কেরালার রাজধানী কি? কেরালার ক্যাপিটাল কি? ক্যাপিটাল হলো তিরুবানান্তপুরম। তিরুবানান্তপুরম। কেরালার বর্তমান যিনি চিফ মিনিস্টার পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো পিনারাই বাইজিয়ান। পিনারাই বিজয়ান বা বাইজিয়ান। আর কেরালার বর্তমান গভর্নর পদে নিযুক্ত আছেন আরিফ মোহাম্মদ খান। আরিফ আরিফ মোহাম্মদ খান। আচ্ছা, এখানে ইউনেস্কোর কথা যখন এসছে, ইউনেস্কোর উপর থেকে একটা কোশ্চেন রিলেট করব, কারণ রিসেন্টলি তোমাদের যে ফুড এসের এক্সাম হয়েছে সেখানে ইউনেস্কো থেকে কোশ্চেন ছিল যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তার আগে জানতে হবে ইউনেস্কোর ফুল ফর্ম কি। তো ইউনেস্কোর ফুল ফর্ম ইউএন, তোমরা লিখে নেবে ইউনাইটেড নেশন। ই ফর হলো এডুকেশনাল, ইউনাইটেড নেশন এডুকেশনাল। এস ফর হলো সায়েন্টিফিক, সায়েন্টিফিক। সি ফর কালচারাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল। ও ফর হলো অর্গানাইজেশন, অর্গানাইজেশন। তাহলে ফুল কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হলো ইউনেস্কোর ফুল ফর্ম। কোশ্চেন দেবে ইউনেস্কোর ইস্টাবলিশ কবে হয়েছিল, ফরমেশন কবে হয়েছিল। তো ইউনেস্কোর শুধুমাত্র সালটা মনে রাখলে হবে। আমি এখানে ডেট বলে দিচ্ছি, 16 নভেম্বর 1945 সালে ইউনেস্কোর ইস্টাবলিশ হয়। শুধুমাত্র সালটা মনে রাখলেই হবে। ইউনেস্কোর ফরমেশন কবে হয়। কোশ্চেন দেবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, যেটা তোমাদের ফুড এসের এক্সামে কোশ্চেনটা দিয়েছিল। তো ইউনেস্কোর হেডকোয়ার্টার এই বছর যেখানে সামার অলিম্পিক্সের আয়োজন হচ্ছে সেখানেই অবস্থিত। অর্থাৎ কোথায়? প্যারিসে অবস্থিত। প্যারিস, ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর হেডকোয়ার্টার। কোশ্চেন দেবে ইউনেস্কোর বর্তমান যিনি হেড, যিনি প্রধান, যাকে ডিরেক্টর জেনারেল বলা হয়, ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন আদ্রে আজৌলে। কে নিযুক্ত আছেন? আদ্রে আজৌলে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ড্যানিয়েল নামক শক্তিশালী যে ঝড়টা
সেটা কোন দেশে সংগঠিত হয়েছিল? তো এটা লিবিয়াতে হয়েছিল, লিবিয়ার পূর্ব সাইডে, পূর্ব লিবিয়া। এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলে আসো পরের কোশ্চেন। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে যে চারজনের নাম দেওয়া আছে, এই চারজনের নাম হলে কোনো না কোনো ব্যক্তি কিন্তু ভারতে এসেছিল তাদের রাজত্বকালে। তো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকে প্রত্যেকটা এক্সামে। তো এখান থেকে দেখো যে ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিলেন? তিনি এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। ইবন বতুতা কিন্তু আফ্রিকার মরক্কো থেকে, কোথা থেকে? মরক্কো, মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন। এবং কার দরবারে এসেছিলেন? এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের দরবারে। কোশ্চেন দেবে ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তো তিনি যখন ভারত ভ্রমণ করেন, ভারত ভ্রমণ করার পরে তিনি কিতাব উল রেহলা, যাকে সফরনামাও বলা হয়, এই গ্রন্থ কিন্তু তিনি রচনা করেছেন। তো তোমরা পুরো নামটা না মনে রেখে, আমি এখানে পুরো নাম লিখে দিচ্ছি, কিতাব উল রেহেলা। পুরো নাম না মনে রেখে শুধুমাত্র মনে রাখবে রেহেলা। রেহেলা কার লেখা? ইবন বতুতার লেখা। রেহেলা বা এটাকে কি বলা হয়? সফরনামা। কি বলা হয়? সফরনামা। বইটা কার লেখা? বইটা ইবন বতুতার লেখা। তো তিনি বিন তুগলকের দরবারে একজন কাজী ছিলেন, অর্থাৎ বিচার বিভাগের একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি কিন্তু বিন তুগলকের দরবারে তিনি কাজ করতেন। এবার এখান থেকে রিলেট করো হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্য, এনাদের আমলে কে কে এসছে? তো হর্ষবর্ধন মনে রাখার সব থেকে সহজ উপায় বলে দিয়েছিলাম। হ দিয়ে শুরু কোন চীনা পরিব্রাজকের নাম? নাম হলো হিউয়েন সাং। হিউয়েন সাং। তো হিউয়েন সাং কার দরবারে এসেছিল? হর্ষবর্ধনের দরবারে এসেছিল। মনে রাখবে হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম কি? এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এনার লেখা বইয়ের নাম হলো সি ইউ কি। সি ইউ কি। আর একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন, তার নাম কি? তার নাম হলো ফা হিয়েন। ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? ফা হিয়েন ভারতে এসেছেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। এবং এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো ফো কিউ কি। ফো কিউ কি হলো এনার লেখা বইয়ের নাম। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এসেছিলেন মেগাস্থিনিস। কে এসেছিলেন? মেগাস্থিনিস এসেছিলেন। মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম কি? মেগাস্থিনিসের লেখা বইয়ের নাম হলো ইন্ডিকা। তো এখান থেকে কোশ্চেন এইভাবে দিতে পারে যে ফাহিনের লেখা বইয়ের নাম কি, বা ইন্ডিকা কার লেখা? মেগাস্থিনিসের লেখা। বা এইভাবে কোশ্চেন দেবে যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে এসেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে মেগাস্থিনিস। আচ্ছা, এখানে মোহাম্মদ বিন তুগলক থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের এখানে রিলেট করাবো। মোহাম্মদ বিন তুগলক থেকে দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এক্সামে দিয়েছে, এখান থেকে রিলেট করো যে এনার আসল নাম কি? মোহাম্মদ বিন তুগলকের অরিজিনাল নেম কি? তো এনার আসল নাম হলো জুনা খান। কি নাম? এনার আসল নাম হলো জুনা খান। আর মোহাম্মদ বিন তুগলক থেকে আরেকটা কোশ্চেন যায় যে কে তার রাজধানী, কে তার ক্যাপিটালকে, রাজধানীকে, রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ, দিল্লি থেকে দৌলতাবাদে ট্রান্সফার করেছিলেন, স্থানান্তর করেন কে? কে তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন? দৌলতাবাদ না থেকে অপশানে দেবগিরিও থাকতে পারে। তো দৌলতাবাদ দেবগিরি একই জায়গারই নাম। তো কে করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেছিলেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রত্যেকটা ক্লাসেই বলা হয় এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের যে পর্যন্ত পিডিএফ প্রোভাইড করা হয়েছে এর পরবর্তী পিডিএফ থেকে এগুলো কিন্তু আর প্রোভাইড করা হবে না, কারণ অনেকেই ক্লাসগুলো স্কিপ করে দেখছো, সেই কারণে শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা শুধুমাত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। আর এক্সট্রা ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো কিন্তু এরপর থেকে আর তোমরা পিডিএফে পাবে না। তো পিডিএফ কিভাবে ডাউনলোড করতে পারবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @TheLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে তোমরা এটা লিখে সার্চ করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপরে ক্লিক করলে
তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, আজ যে ক্লাসটা দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে আসো, জাপ্তি প্রথা প্রবর্তন করেন কোন সম্রাট? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন? তো জাপ্তি প্রথা প্রবর্তন করেছিল কে, যদি এরকম কোশ্চেন দেয় আর এবং কোশ্চেন লেভেলটা যদি হার্ড করে, তখন অ্যান্সার হবে কি টোডরমল। এবং টোডরমল কার রাজস্ব মন্ত্রী ছিলেন? টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। তো কোন সম্রাটের আমলে বা কোন সম্রাট জাপ্তি প্রথা প্রবর্তন করেন? অ্যান্সার হয়ে যাবে আকবর জাপ্তি প্রথা প্রবর্তন করেন। তো জাপ্তি আকবরের রাজস্ব মন্ত্রী, তার নাম কি? আকবরের রাজস্ব মন্ত্রী, তার নাম হলো টোডরমল। টোডরমল, এই টোডরমল কিন্তু প্রবর্তন করেছিলেন 1500 সাল, না মনে রাখলেও হবে। তো 1582 খ্রিস্টাব্দে আকবর এই জাপ্তি ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেন। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে, বাবরের যে ডিসকাস এর আগের ক্লাসে করেছি, আকবর সম্বন্ধে ডিসকাস এটাও কিন্তু এর আগের ক্লাসগুলোতে করেছি। তো এখানে বাকি থাকছে হুমায়ুন এবং শাহজাহান, এইগুলো এখান থেকে একটু ডিসকাস করব। তো এখানে ফার্স্টে দেখো হুমায়ুন বলে হেডিং করো, হুমায়ুন থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি কি আছে। তো হুমায়ুন থেকে দেখো যে কোশ্চেন দেবে যে একমাত্র মুঘল সম্রাট, একমাত্র মুঘল সম্রাট, মুঘল সম্রাট যিনি দুইবার সিংহাসনে বসেন, যিনি দুবার সিংহাসনে বসেছেন, তার নাম কি? অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন। হুমায়ুন থেকে নেক্সট কোশ্চেন দেবে যে হুমায়ুনের যে সমাধি ইংলিশে কি বলা হয়? হুমায়ুনস টম্ব। হুমায়ুনস টম্ব, এই হুমায়ুনের সমাধি কি নামে পরিচিত? তো হুমায়ুনের সমাধি কিন্তু লাল তাজমহল, লাল পাথরের তাজমহল, অর্থাৎ রেড তাজমহল, রেড তাজমহল নামে কিন্তু পরিচিত। এটা লাল পাথর দিয়ে তৈরি, একদমই কিন্তু সাদা মার্বেলের যে তাজমহল আছে আগ্রাতে, সেম একই স্ট্রাকচারেই কিন্তু এই লাল তাজমহল, যেটা হলো হুমায়ুনের সমাধি। এবং এই হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন হুমায়ুন মারা যাওয়ার পর? তো হুমায়ুন মারা যাওয়ার পর নির্মাণ করেছিলেন হাজি বেগম। কে নির্মাণ করেন? নামটা মনে রাখবে, এক্সামে দিয়েছিল, হাজি বেগম এই রেড তাজমহলের কিন্তু অর্থাৎ হুমায়ুনস টম্ব কিন্তু নির্মাণ করেছিলেন। এবং রেড তাজমহল এটা কোথায় অবস্থিত? এটা বর্তমানে দিল্লিতে অবস্থিত। এখানে হুমায়ুন থেকে আরেকটা কোশ্চেন যেটা দেবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো যে হুমায়ুনের সাথে শের শাহের দুটো যুদ্ধ হয়েছিল। তো কোশ্চেন দেয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে যে চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, বা চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসার যুদ্ধ, আরেকটা সেকেন্ড যুদ্ধ হলো কনৌজের যুদ্ধ। তো দুটোই পাশাপাশি মনে রাখবে, চৌসার যুদ্ধ আর কনৌজের কনৌজের যুদ্ধ। তো চৌসার যুদ্ধ হয় কবে? চৌসার যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে হয় চৌসার যুদ্ধ, আর কনৌজের যুদ্ধ এর ঠিক পরের বছর 1540 খ্রিস্টাব্দে হয়। এবং এই দুটো যুদ্ধই কিন্তু হয় কার সাথে? শের শাহ সুরি, শের শাহ এবং ভার্সেস কার মধ্যে? হুমায়ুনের মধ্যে। এবং দুটো যুদ্ধতেই শের শাহ কিন্তু জয়লাভ করেছিল। তাহলে চৌসার যুদ্ধ কার মধ্যে হয়েছিল? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। কনৌজের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? সেটাও হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। কত সালে হয়েছিল? এই সাল দুটো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার নেক্সট হেডিং করো শাহজাহান বলে। শাহজাহান, শাহজাহান এর নাম শুনতেই যে কোশ্চেনটা সবার প্রথমে আমাদের মাথায় চলে আসে সেটা হলো তাজমহল। তো তাজমহল কে নির্মাণ করেছিলেন? তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান। কার স্মৃতিতে, কার স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন? তো তিনি তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে, তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তিনি তাজমহল তৈরি করেছিলেন। এবার এই কোশ্চেনগুলো কিন্তু আগে দিত, এখন এখান থেকে যে কোশ্চেনটা দেবে সেটা কি? এই তাজমহলের যে আর্কিটেক্ট ছিলেন, তাজমহল যিনি নির্মাণ করেছিলেন, যিনি প্ল্যানিং করেছিলেন যে কিভাবে তাজমহল বানাতে হবে, সেই আর্কিটেক্টের নাম কি? তো তাজমহলের
মেন আর্কিটেক্ট, দুজন আর্কিটেক্টের নাম বলে দেবো, যদি একজনের নাম থাকে তো ফার্স্ট যে নামটা লিখবো সেইটা কিন্তু অ্যান্সার হবে যে মেন আর্কিটেক্ট কে ছিল। তো মেন আর্কিটেক্ট ছিল উস্তাদ উস্তাদ আহমেদ উস্তাদ আহমেদ লাহোরি। উস্তাদ আহমেদ লাহোরি। এবং দুজনের নাম যদি থাকে তখন সেকেন্ড নামটাও থাকবে উস্তাদ ঈশা খান। উস্তাদ ঈশা খান। তাহলে তাজমহলের মেন আর্কিটেক্ট কে ছিল? মেন আর্কিটেক্ট ছিল উস্তাদ আহমেদ লাহোরি, এবং আরেকজন কে ছিল? আরেকজন ছিল উস্তাদ ঈশা খান। শাহজাহান থেকে নেক্সট পয়েন্ট এখানে মার্কিং করো, কোশ্চেন দেবে যে ময়ূর সিংহাসন নাদির শাহ লুট করে নিয়ে গিয়েছিল সেই ময়ূর সিংহাসন কে বানিয়েছিল? তো ময়ূর সিংহাসন নির্মাণ কে করেন? নির্মাণ করেন এই শাহজাহান। এবং এটাকে কে লুট করে নিয়ে যান? লুট করে নিয়ে যান নাদির শাহ। কে লুট করেন? নাদির শাহ। কত সালে লুট করে নিয়ে গিয়েছিলেন এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দেয়, তো মাথায় রাখবে 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ময়ূর সিংহাসন পিকক থ্রোনকে লুট করে নিয়ে গেছেন। কোশ্চেন দিয়েছিল তোমাদের রিসেন্ট এক্সামে, নাদির শাহ এই ময়ূর সিংহাসনকে লুট করে নিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন? তো ইনি এটাকে লুট করে ইরানে নিয়ে রেখেছেন। এবার এখান থেকে নেক্সট পয়েন্ট রিলেট করো শাহজাহান থেকে, যে রেড ফোর্ট রেড ফোর্ট রেড ফোর্ট কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এই রেড ফোর্ট কে নির্মাণ করেন? রেড ফোর্ট নির্মাণ করেন শাহজাহান, কিন্তু রেড ফোর্ট নির্মাণ করেন। কোশ্চেন দেবে এখান থেকে, দু প্রকার কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল। কোশ্চেন দেবে যে ভারতের সব থেকে বড় মসজিদ ভারতের সব থেকে বড় মসজিদ তার নাম কি? তো তার নাম হলো দিল্লির জামা মসজিদ। জামা মসজিদ। এবং এই জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? নির্মাণ করেছিলেন শাহজাহান। কত সালে নির্মাণ করেছিলেন সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, 1656 খ্রিস্টাব্দে শাহজাহান জামা মসজিদ, যেটা ভারতের সব থেকে বড় মসজিদ, এটা কিন্তু নির্মাণ করেছিলেন কে? নির্মাণ করেছিলেন শাহজাহান। পরবর্তী কোশ্চেনে চলে আসো, রাজা রামমোহন রায় কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? তো আত্মীয় সভা ইনি প্রতিষ্ঠা করেছিলেন 1815 সালে। আত্মীয় সভা ছাড়া রাজা রামমোহন রায় কিন্তু আরেকটা জিনিস প্রতিষ্ঠা করেছিলেন, সেটা তোমাদের অলরেডি পড়িয়েছি, ব্রহ্ম সমাজ। তাই এখান থেকে রিলেট করাবো আরো একবার, প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, সত্যশোধক, তারপর থিওসফিক্যাল সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এগুলোর প্রতিষ্ঠাতা কে? তো এখান থেকে হেডিং করো, প্রথমে তিনটে সমাজ হেডিং করো। সমাজ তিনটে কি কি? একটা হলো প্রার্থনা সমাজ, তারপর হেডিং করো ব্রহ্ম সমাজ, তারপর হেডিং করো আর্য সমাজ। তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এই রাজা রামমোহন রয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। আর আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। এরপর এখান থেকে রিলেট করো যে দুটো সভা, একটা হলো সত্যশোধক সভা আর একটা আত্মীয় সভা। আত্মীয় সভাটা আমি এখানে আর লিখছি না। সত্যশোধক সমাজ, সভা নয়, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিবা ফুলে। কোশ্চেন দেবে এখান থেকে তোমাদের যে তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ
দেবেন্দ্রনাথ ঠাকুর। এই প্রত্যেকটা যে সভা বা সমাজগুলো লেখানো হচ্ছে প্রত্যেকটা থেকে কিন্তু কোনো না কোনো এক্সামে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর এখান থেকে হেডিং করো এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? তো এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স হলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। নেক্সট এখান থেকে হেডিং করো থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাকে? শুধুমাত্র মনে রাখবে মাদাম হেলেনা, শুধুমাত্র হেলেনা নামটা মনে রাখবে, মাদাম হেলেনা। ফুল নাম হলো মাদাম হেলেনা পেত্রোভানা ব্লাভাটস্কি। এছাড়া আরো দুটো সমিতি আছে, একটা হলো ভারত সেবা সমিতি। ভারত সেবা সমিতি ভারত সেবা সমিতির প্রতিষ্ঠাতাকে? ভারত সেবা সমিতির প্রতিষ্ঠা হলেন জি.সি. গোখলে, অর্থাৎ গোপাল কৃষ্ণা গোখলে। গোপাল কৃষ্ণা গোখলে। আর লাস্ট রিলেট করো খুদাই ই খিদমতগার। খুদাই ই খিদমতগার খুদাই ই খিদমতগারের প্রতিষ্ঠাতা কে? খান আব্দুর গফফার খান। খান আব্দুর গফফার খান। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, যার মধ্যে তোমাদের জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এই সিরিজের মধ্যে কিন্তু কভার করানো হবে। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে, দুটো ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং নাম একটু পরেই বলে দিচ্ছি। তো দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে সেই ক্লাসটা থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধুমাত্র ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। কেউ কিন্তু এই নাম্বারে ভিডিও কল বা নর্মাল কল করবে না। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে, ক্লাসের রুটিন প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে বা কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে সবকিছুই হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু সবার আগে তোমাদেরকে জানানো হয়। তাই প্রত্যেককে বলছি হোয়াটসঅ্যাপে যদি যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে ইনফর্ম করবে, তাহলে তোমাদেরকে প্রপার গাইডেন্স সেখান থেকে প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, রিজনিংয়ের ক্লাস পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এটা কিন্তু আমাদেরই নতুন চ্যানেল, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যেহেতু নতুন চ্যানেল তাই চ্যানেলের লিঙ্কটাকে ক্লিক করে তোমরা চ্যানেলে চলে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং চ্যানেল দুটোতে কিন্তু রেগুলার বেসিসে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, চায়না ম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো চায়না ম্যান ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। ক্রিকেটে তোমরা শুনেছেও কিনা জানি না, তো ক্রিকেটে দেখবে যে চায়নাম্যান কাকে বলা হয়? চায়নাম্যান মূলত বোলারকে বলা হয়। তো একজন বাঁহাতি স্পিন বোলার যিনি তার কবজিকে স্পিনের উৎস হিসেবে ব্যবহার করে একজন ডান হাতে ব্যাট করছে এমন একজন ব্যাটসম্যানের কাছে সামনে বল সে থ্রো করে, তাকেই বলা হয় কিন্তু চায়না ম্যান বোলার।
তো চায়নাম্যান শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? এটা সম্পর্কিত ক্রিকেট খেলার সাথে। ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আরও একটা দুটো ওয়ার্ড আমি এখানে বলে দিচ্ছি। যেমন আমরা প্রত্যেকেই জানি, কারণ রিসেন্টলি আমরা আর টি20 যে বিশ্বকাপ, আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু আমরা আশা করি প্রত্যেকেই দেখেছি এবং যেখানে ভারত কিন্তু জয়লাভ করেছে। তো এখান থেকে দেখো ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত যে ওয়ার্ডগুলো আমরা প্রত্যেকেই জানি, বাউন্ডারি, বাউন্ডারি, এছাড়া ডেড বল, ডেড বল, স্টাম্প আউট, স্টাম্প আউট, স্টাম্প আউট, তারপর ইয়র্কার, ইয়র্কার, তারপর লেগ বিফোর উইকেট, এলবিডব্লিউ, এগুলো প্রত্যেকটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। বাকি যে খেলাগুলো আছে সেগুলোর সাথেও রিলেটেড একটু করিয়ে দিচ্ছি। যেমন ফুটবলের সাথে সম্পর্কিত এখন ইউরো কাপ চলছে, তো আশা করি প্রত্যেকেই যারা ফুটবল দেখো তারা জানো এই ওয়ার্ডগুলোর সাথে তারা যুক্ত আছো। যেমন এক্সট্রা টাইম, তারপর কিক অফ, তারপর হাফ টাইম, হাফ টাইম, তারপর হাফ টাইম, গোল, তারপর অফসাইড, অফসাইড, ফাউল, এগুলো প্রত্যেকটা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। হকি খেলার সাথে সম্পর্কিত ফ্রি হিট, ফ্রি হিটটা ক্রিকেট খেলার সাথেও কিন্তু সম্পর্কিত। তারপর পেনাল্টি, পেনাল্টি কর্নার, পেনাল্টি কর্নার, পেনাল্টি কর্নার এটা কিন্তু ফুটবল খেলার সাথেও সম্পর্কিত। যেটা অনেকবার এক্সামে দিয়েছে সেটা হলো বুলি, বুলি এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। দাবার সাথে রিলেট করো, দাবার সাথে চেক, চেক থেকে চেক মেট, বিশপ, বিশপ, এছাড়া নাইট, KNIGHT অবভিয়াসলি, আর অ্যাটাক, এগুলো প্রত্যেকটা অ্যাটাক, এগুলো প্রত্যেকটা দাবা খেলার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখানে একটুখানি ইনক্লুড করাবো আইসিসি ক্রিকেট থেকে, আইসিসি, আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ, এতে উইনার হয়েছে কোন টিম? খেলা হয়েছে কবে? খেলা হয়েছে 2024 সালে। 2024-এ উইনার হয়েছে কে? উইনার হয়েছে ইন্ডিয়া। এখান থেকে কোশ্চেন দেবে, কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। উইনার হয়েছে ইন্ডিয়া। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ, রানার্স আপ টিম ছিল সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। এর আয়োজন কে করেছিল? হোস্ট কান্ট্রি কে ছিল? তো আয়োজন করেছিল দুটো কান্ট্রি মিলে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এর আয়োজন করেছিল। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, যে ফাইনাল ম্যাচে ইন্ডিয়া যে জিতেছে, সেই জেতার পর ফাইনাল ম্যাচে, ফাইনাল ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে? ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনাল, ফাইনাল ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে? তো হয়েছে বিরাট কোহলি, বিরাট কোহলি। আর আরেকটা কোশ্চেন এখান থেকে দেবে, যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট কে হয়েছে? জসপ্রীত বুমরা, জসপ্রীত, জসপ্রীত বুমরা। বুমরাটা তোমরা লিখে নেবে, এখানে লেখার জায়গা নেই তাই আমি এখানে জসপ্রীত লিখে দিলাম। জসপ্রীত বুমরা হয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, যে ভারত কতবার আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ জিতেছে? তো ভারত কতবার জিতেছে? দুবার জিতেছে। কতবার? দুবার জিতেছে। কত সালে, কত সালে? তো ফার্স্ট যে টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে কত সালে হয়েছিল? 2007 সালে। ক্যাপ্টেন কে ছিল? ধোনি ছিল, সেই টাইমে জিতেছে। এবং তারপর জিতেছে 2014 সালে, আর সরি, তারপরে জিতেছে এই বছর 2024 সালে।
তাহলে এই দুটো আইসিসি টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়া জিতেছে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতারাম গানটি গাওয়া হয়? তো জাতীয় কংগ্রেসের 1896 সালে কলকাতাতে যে সেশনটা হয়েছিল সেই অধিবেশনেই কিন্তু বন্দে মাতারাম গানটা গাওয়া হয়েছে। বন্দে মাতারাম যে গানটা, এটা আমাদের ন্যাশনাল অ্যানথেম না ন্যাশনাল সং? তো এটা হলো আমাদের ন্যাশনাল সং। তাহলে ন্যাশনাল অ্যানথেম কি? ন্যাশনাল অ্যানথেম হলো জনগণ মন। এই যে 1896 সালে কলকাতার যে সেশন, এই সেশনে কোশ্চেন দেবে প্রেসিডেন্ট কে ছিল, যেখানে এই সর্বপ্রথম বন্দে মাতরম গানটা গাওয়া হয়েছিল। তো প্রেসিডেন্ট ছিল রাহিমতুল্লাহ। কে ছিল? রাহিমতুল্লাহ সায়ানি। রাহিমতুল্লাহ সায়ানি ছিল সেই অধিবেশনের প্রেসিডেন্ট। এবং অধিবেশনটা কোথায় হয়েছিল? অধিবেশনটা হয়েছিল কলকাতাতে। তো এই যে ন্যাশনাল সং বন্দে মাতরম, কোশ্চেন দেবে এই বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে কোথা থেকে? কোথা থেকে এটাকে নেওয়া হয়েছে? তো এটাকে নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে। আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাস কার লেখা? এটা লেখা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কার লেখা? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হলো এই আনন্দমঠ উপন্যাস। এখান থেকে কোশ্চেন দেবে এই যে বন্দে মাতরম যে গানটা, এই গানটা এই 1896 সালে কলকাতা অধিবেশনে যে গাওয়া হয়েছিল, তো প্রথম কে গেয়েছিল? প্রথম গেয়েছেন কে? প্রথম গেয়েছেন কে? তো প্রথম গাওয়া হয়েছিল বা প্রথম গেয়েছিল কে? গেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আর.এন. টেগর। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গানটা সর্বপ্রথম গেয়েছিলেন। কোশ্চেন দেবে এই যে বন্দে মাতরম যে গানটা, এই বন্দে মাতরম গানটার মিউজিক কম্পোজার কে ছিল? মিউজিক কম্পোজার। তো মিউজিক কম্পোজারের নাম হলো যদুনাথ ভট্টাচার্য। যদুনাথ ভট্টাচার্য হলো তার নাম, যিনি হলেন মিউজিক কম্পোজার এই বন্দে মাতরম গানের। তো এতগুলো কোশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। 1906 সাল থেকে রিলেট করো। 1906 সালে এমন কি কি জিনিস ইম্পর্টেন্ট ছিল? তো 1906 সালে 30 ডিসেম্বর 1906 সালে কি গঠন হয়? মুসলিম লীগের গঠন হয়। মুসলিম লীগ গঠিত হয়। মুসলিম লীগের কিন্তু গঠন হয়েছিল। মুসলিম লীগের যখন গঠন হয়, তখন মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট প্রেসিডেন্ট। তো প্রথম প্রেসিডেন্ট ছিলেন তৃতীয় আগা খান, বা অনেক সময় অপশানে শুধুমাত্র আগা খান থাকে, তো আগা খান মার্ক করে চলে আসবে। তো আগা খান 3 ছিলেন প্রথম প্রেসিডেন্ট মুসলিম লীগে। তো মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1906 সালে। কোশ্চেন দেবে মুসলিম লীগের যে গঠন হয়েছিল, কোথায় মুসলিম লীগের গঠন হয়েছিল? তো গঠন হয়েছিল ঢাকাতে। কোথায় হয়েছিল? ঢাকা। বর্তমানে কোথায়? সেটা বাংলাদেশে। তো বাংলাদেশের ঢাকাতে মুসলিম লীগের কিন্তু গঠন হয়েছিল। এরপর এখান থেকে রিলেট করো 1911 সালের কলকাতা অধিবেশন। এখানে হেডিং করো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1911 সালের অধিবেশন কোথায় বসেছিল? কলকাতাতে অধিবেশন বসেছিল। প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল বিশান নারায়ণ দার। বিশান নারায়ণ দার। তো এই অধিবেশনটা ইম্পর্টেন্ট কেন? এই অধিবেশনে সর্বপ্রথম আমাদের যে ন্যাশনাল অ্যানথেম, আমাদের ন্যাশনাল অ্যানথেম কি? ন্যাশনাল অ্যানথেম হলো জনগণ মন। এই জনগণ মন এটা কিন্তু সর্বপ্রথম গাওয়া হয়েছিল কোন অধিবেশনে? 1911 সালের কলকাতা অধিবেশনে। তো দুটো অধিবেশনই কিন্তু ইম্পর্টেন্ট, মানে আমাদের ন্যাশনাল সং এটাও কিন্তু কলকাতা অধিবেশন, এবং আমাদের ন্যাশনাল অ্যানথেম এটাও কিন্তু কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন দেবে এই জনগণ মন এই যে গানটা কার লেখা?
তো জনগণ মন গানটা লেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টেগরের লেখা। এখান থেকে এক্সামে একটা কোশ্চেন দিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর অবভিয়াসলি ভারতের ন্যাশনাল অ্যানথেম তিনি লিখেছেন, এবং এর পাশাপাশি আমাদের পাশে প্রতিবেশী দেশ বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেমও কিন্তু লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, আমাদের কোশ্চেন দিয়েছিল এক্সামে যে এই যে ন্যাশনাল অ্যানথেম জনগণ মন, এটাকে সংবিধানে দ্বারা গৃহীত করা হয়েছে কবে? অর্থাৎ আমাদের ন্যাশনাল অ্যানথেম ভারতের সংবিধানে গৃহীত হয়, কবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয় 26 নভেম্বর 1949 মারে, নতুবা 26 জানুয়ারি 1950 মারে। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 24 জানুয়ারি 1950 সালে কিন্তু জনগণ মন এই যে ন্যাশনাল অ্যানথেম এটা ভারতের সংবিধানে কিন্তু গৃহীত হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত 3টি গোলটেবিল বৈঠকে কে বা কারা অংশগ্রহণ করেছিল? তো কোশ্চেন দেয় যে গোলটেবিল বৈঠক শুরু হয়েছিল কবে, বা প্রথম গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালে। 1931-এ হয় কি দ্বিতীয় গোলটেবিল বৈঠক, সেকেন্ড গোলটেবিল বৈঠক, আর এরপর 1932 নয় 1931-এ, এবং 1932-এ হয় তৃতীয় গোলটেবিল বৈঠক, থার্ড গোলটেবিল বৈঠক। তো এখানে কোশ্চেন দিয়েছে যে ইংল্যান্ডে অনুষ্ঠিত 3টি গোলটেবিল বৈঠকে কে বা কারা অংশগ্রহণ করেছিলেন? কে বা কারা 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন? তো 3টে গোলটেবিল বৈঠকে আশা করি প্রত্যেকেই জানো যারা হিস্ট্রি পড়েছো, যে কংগ্রেস কিন্তু শুধুমাত্র একটা গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছে। কোন গোলটেবিল বৈঠক? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল। এবং কেন অংশগ্রহণ করেছিল? কারণ সেই টাইমে ছিল লর্ড আরউইন ভাইসরয়, তিনি গান্ধীজির সাথে কিন্তু একটা চুক্তি করেছিলেন, যেটা গান্ধী আরউইন প্যাক্ট নামে পরিচিত। সেটা হয়েছিল কবে? 1931 সালে, এবং তিনি কিন্তু গান্ধীজিকে মানিয়ে নিয়েছিলেন যে তিনি যাতে গোলটেবিল বৈঠকে যোগদান করেন। তো গান্ধীজি কিন্তু 1931 সালে এই চুক্তির পরে গোলটেবিল বৈঠকে, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু একটা গোলটেবিল বৈঠক, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। তো মহাত্মা গান্ধীর নাম যেখানে আছে সেখানে কিন্তু অ্যান্সার সেগুলো হচ্ছে না, তো এখানে এটাও হবে না, এখানে মহাত্মা গান্ধী আছে এটাও হবে না, এবং থার্ড অপশনে দেখো মহাত্মা গান্ধী আছে, তো এটাও হবে না। তো এইটুকু জ্ঞান যদি থেকে থাকে তোমরা অপশানগুলো এলিমিনেট করেই কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তো নামগুলো মনে রাখবে যে কে কে 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তো বি.আর. আম্বেদকর এবং তেজ বাহাদুর সাপ্রু, এই দুজন ব্যক্তি 3টি গোলটেবিল বৈঠকেই কিন্তু অংশগ্রহণ করেছেন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে কোশ্চেন দেবে, যেটা একটুখানি আগে বললাম, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছেন? তো এক্ষুনি বললাম শুধুমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু অংশগ্রহণ করেছেন। এটাকেই ঘুরিয়ে কোশ্চেন করবে যে কোন কোন গোলটেবিল বৈঠকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করেনি। তো প্রথম এবং তৃতীয়তে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অংশগ্রহণ করেনি। রিসেন্ট একটা এক্সামে এখান থেকে কোশ্চেন দিয়েছিল যে সেকেন্ড গোলটেবিল বৈঠক আর থার্ড গোলটেবিল বৈঠক, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স এই দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিল? ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এই টাইমে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড উইলিংটন ছিলেন ভারতের ভাইসরয়। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন, আর প্রথম গোলটেবিল বৈঠকের সময় ছিল কে? লর্ড আরউইন ছিল, প্রথম থেকে দ্বিতীয়র মাঝখানে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর ডান তীরের উপনদী?
তো গোদাবরীর ডান তীরের উপনদী হলো মঞ্জিরা। এখানে যে নামগুলো লেখা আছে প্রত্যেকটাই কিন্তু গোদাবরীর উপনদী। তো অপশন ডি এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে, রাইট ট্রিবিউটারিজ অফ গোদাবরী। তো গোদাবরীর ডান দিকের উপনদী এখান থেকে লিখে নাও কি কি আছে, রাইট ট্রিবিউটারিজ ইম্পর্টেন্ট গুলোই বলছি। তো রাইট ট্রিবিউটারিজ এর মধ্যে আছে প্রভারা, প্রভারা, মঞ্জিরা, মঞ্জিরা, আরেকটা এখান থেকে লেখো মানের। আর গোদাবরীর বাম তীরের উপনদী অর্থাৎ লেফট ট্রিবিউটারিজ কোনগুলো, লেফট ট্রিবিউটারিজ এর মধ্যে ওয়ার্ধা, পেনগঙ্গা, ওয়ার্ধা, পেনগঙ্গা, ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী, এগুলো হলো গোদাবরীর বাম তীরের উপনদী। আচ্ছা, এখান থেকে এই মঞ্জিরা থেকে একটা কোশ্চেন রিলেট করো। তোমাদের কোশ্চেন দেয় যে নিজাম সাগর ড্যাম, নিজাম সাগর ড্যাম, নিজাম সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? এটা অবস্থিত মঞ্জিরা নদীর উপরে কিন্তু নিজাম সাগর ড্যাম অবস্থিত। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করাবো গোদাবরী থেকে। কোশ্চেন দেবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করবে কোথায় সেটা আমি বলছি। কোশ্চেনটা যেটা দেবে, আগে কোশ্চেনটা বলে নি। কোশ্চেন দেবে যে লংগেস্ট পেনিনসুলার রিভার, লংগেস্ট পেনিনসুলার রিভার ইন ইন্ডিয়া, লংগেস্ট পেনিনসুলার রিভার ইন ইন্ডিয়া। ফার্স্ট অপশনে থাকবে গঙ্গা। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গঙ্গা মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। লংগেস্ট পেনিনসুলার রিভার ইন ইন্ডিয়া, এটাকে বাংলাতে কি বলা হয়? বলা হয় ভারতের দীর্ঘতম, ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী, উপদ্বীপীয় নদী। এর অর্থ কি? এর অর্থ হলো এমন একটা নদী যেটা অরিজিন, মানে যেটার উৎপত্তি ভারতেই হয়েছে এবং ভারতের যে লাগোয়া যে সাগর আছে বা উপসাগর আছে বা নদী আছে সেখানে গিয়ে কিন্তু মিশেছে, মানে ভারতের রিজিয়নের মধ্যেই টোটাল নদীটা আছে। তো সেই রকম সব থেকে দীর্ঘতম নদী কোনটা? সেটা হয়ে যাবে গোদাবরী নদী। গোদাবরীর লেন্থ তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে 1465, এক্সাক্ট ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। 1465 কিলোমিটার হলো গোদাবরীর দৈর্ঘ্য, গোদাবরীর লেন্থ। আর এখান থেকে কোশ্চেন আরেকটা দিতে পারে এর পাশাপাশি। আর যদি শুধু কোশ্চেন দেয় যে লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া, এই পেনিনসুলার রিভার না দিয়ে লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন অ্যান্সার হবে গঙ্গা। আর যদি কোশ্চেন দিয়ে দেয় যে লংগেস্ট পেনিনসুলার রিভার ইন ইন্ডিয়া, তখন অ্যান্সার হবে গোদাবরী। তো কোশ্চেন কি দিচ্ছে সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এখান থেকে যদি কোশ্চেন যায় যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, মানে সেকেন্ড লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে গোদাবরী। গঙ্গার পরে ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গোদাবরী। এই কারণে গোদাবরী নদীকে কি বলা হয়? এই কারণে গোদাবরী নদীকে লংগেস্ট রিভারের সাথে তুলনা করা হয়, তাই গোদাবরীকে বলা হয় দক্ষিণী গঙ্গা, দক্ষিণী গঙ্গা বলা হয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই দক্ষিণী গঙ্গা থেকে যেটা গুলিয়ে ফেলে সেটা কি? সেটা হলো দক্ষিণ, আরেকটা কোশ্চেন থাকে দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ, দক্ষিণ ভারতের গঙ্গা। তো দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। কিন্তু দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণী গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। যেহেতু গঙ্গার পরবর্তী দীর্ঘতম নদী হলো গোদাবরী নদী, সেই কারণেই একে বলা হয় একে বলা হয় দক্ষিণী গঙ্গা। গোদাবরীর ব্যাপারে এত আলোচনা করলাম যখন, তাহলে গোদাবরীর অরিজিন কোথায় সেটাও একটু জেনে রাখো। গোদাবরী কোথা থেকে উৎপত্তি হয়েছে? তো গোদাবরীর উৎপত্তি হয়েছে ত্রিম্বাকেশ্বরে ব্রহ্মগিরি পর্বত থেকে। ত্রিম্বাকেশ্বরে কোথায়? ব্রহ্মগিরি, ব্রহ্মগিরি পর্বত থেকে এর কিন্তু উৎপত্তি হয়েছে। এবং এটা কোন স্টেটের মধ্যে পড়ে? কোশ্চেনটা এটাই দিয়েছিল যে গোদাবরী উৎপত্তি কোথায় থেকে হয়েছে, জায়গার নাম দিয়ে দিয়েছিল। তো জায়গা কোথায়? নাসিক। নাসিক কার মধ্যে পড়ে? মহারাষ্ট্র। এখানে শর্টে লিখে দিলাম MH। তো মহারাষ্ট্রের নাসিকে
ত্রিম্বকেশ্বরের ব্রহ্মগিরি থেকে গোদাবরীর উৎপত্তি এবং এটা একটা পূর্ব বাহিনী নদী এবং এই গোদাবরী নদী গিয়ে পড়েছে কোথায়, পতিত হয়েছে কোথায়, পতিত হয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু এই নদীটা পড়েছে, বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। চলে আসো পরের কোশ্চেন। হিমালয়ান পার্বত্য অঞ্চলে 1000 থেকে 2000 মিটার উচ্চতায় কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? তো হিমালয়ান যে বনভূমি আছে সেখানে উচ্চতা অনুযায়ী 4টে ধাপে কিন্তু এটাকে ভাগ করা হয়েছে। তো সেগুলো আমি এখান থেকে ইনক্লুড করাচ্ছি। নিচ থেকে অর্থাৎ পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতা পর্যন্ত কি কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় চিরহরিৎ, চিরহরিৎ বনভূমি, চিরহরিৎ বনভূমি দেখতে পাওয়া যায়। তো চিরহরিৎ বনভূমিতে কি কি টাইপের গাছ থাকে একটা দুটো এক্সাম্পল এখান থেকে নিয়ে নাও। এক্সাম্পল হিসেবে লেখো শিশু, শিশু থাকে, মেহগনি, মেহগনি, গর্জন, গর্জন, তারপর রোজ উড, রোজ উড ইত্যাদি ইটিসি গাছ থাকে পাদদেশ থেকে 1000 মিটার উচ্চতায়। এবার 1000 মিটার থেকে, 1000 মিটার থেকে এখান থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত, 1000 টু 2000, 1000 থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত যে বনভূমি দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় পর্ণমোচী বনভূমি, পর্ণমোচী বনভূমি বলা হয়, পর্ণমোচী বনভূমি। পর্ণমোচী বনভূমির উদাহরণ কি কি? এক্সাম্পল এখান থেকে লেখো পপলার, ওক, তারপর ওয়ালনাট, ওয়ালনাট এগুলো কিন্তু পর্ণমোচী বনভূমির উদাহরণ। এরপর 2000 মিটার থেকে 3000 মিটার উচ্চতার মধ্যে যে বনভূমিটা দেখতে পাওয়া যায়, 2000 থেকে 4000, 3000 নয় 4000 মিটার পর্যন্ত যে বনভূমি দেখতে পাওয়া যায় সেটা হলো সরলবর্গীয়, সরলবর্গীয় বনভূমি। সরলবর্গীয় বনভূমির উদাহরণ এক্সাম্পল হিসেবে এখানে লেখো পাইন, তারপর দেবদারু, পাইন, পাইন গাছ, দেবদারু গাছ, তারপর ফার, এলাম, এগুলো হলো 2000 থেকে 4000 মিটার উচ্চতায় সরলবর্গীয় বনভূমির উদাহরণ। এবার 4000 মিটার ওপরে যে সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায়, 4000 প্লাস এখানে লিখলাম 4000 মিটারের অধিক উচ্চতায়, সেই বনভূমিকে কি বলা হয়? বলা হয় অল্পীয়, আল্পীয় বনভূমি, আল্পীয় বনভূমি। এবং এখানে কি কি টাইপের গাছ দেখতে পাওয়া যায়? যেমন জুনিপার, জুনিপার, তারপর রডোডেনড্রন, রডোডেনড্রন ইত্যাদি জাতীয় কিন্তু গাছ দেখতে পাওয়া যায়। তাহলে অ্যান্সার কি হবে? 1000 থেকে 2000 মিটার উচ্চতায় কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায়? এই যে এক্ষুনি বললাম পর্ণমোচী বনভূমি। কোন অপশনে আছে? আছে দেখো অপশন সিতে, তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পারমাণবিক শক্তি উৎপাদন ক্ষমতার বিচারে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটা? তো ভারতের বৃহত্তম বহুবার পড়িয়েছি পারমাণবিক কেন্দ্র হলো তামিলনাড়ুর কুদানকুলাম। তামিলনাড়ুতে কিন্তু দুটো পারমাণবিক কেন্দ্র আছে, তার মধ্যে কুদানকুলাম হলো সব থেকে বড়। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কুদানকুলাম পারমাণবিক যে কেন্দ্রটা, এটা কার সহযোগে ভারতে নির্মাণ করা হয়েছে? এটা রাশিয়ার সহযোগে, রাশিয়ার সহযোগে কিন্তু এটাকে নির্মাণ করা হয়েছে। এখানে এবার রিলেট করা হবে যে ভারতে যে পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত, কারণ এখান থেকে কোশ্চেন দেয়। যেমন কাঁকড়াপাড় কোথায় অবস্থিত, কৈগা কোথায় অবস্থিত, তারাপুর কোথায় অবস্থিত। কোশ্চেন দেবে ভারতের প্রথম যে ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন সেটার নাম কি বা সেটা কোন রাজ্যে অবস্থিত, এইভাবে কিন্তু কোশ্চেন থাকে। তার আগে এখান থেকে রিলেট করো, কোশ্চেন দেবে যে
ভারত তথা এশিয়ার, ইন্ডিয়া, ইন্ডিয়ার তো অবভিয়াসলি ইন্ডিয়াস তথা এশিয়ার ফার্স্ট নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর, ফার্স্ট নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর, অর্থাৎ প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি কোথায় অবস্থিত বা এর নাম কি? এর নাম হলো আপ্সারা। নামটাও মনে রাখবে, নাম কি? আপ্সারা। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ট্রম্বে। ট্রম্বে কোন রাজ্যের মধ্যে পড়ে? তো মুম্বাইয়ের পাশেই ট্রম্বে, মহারাষ্ট্রের মধ্যে পড়ে ট্রম্বে। তাহলে কোশ্চেন যদি দেয় যে ইন্ডিয়া তথা এশিয়ার প্রথম গবেষণা চুল্লি, পারমাণবিক গবেষণা চুল্লি, তার নাম কি? তার নাম হলো আপ্সারা। এটা কার দ্বারা ডিজাইন করা হয়েছে? কে ডিজাইন করেছে? তো এখানে পাশে লিখে রাখো, ডিজাইনড বাই হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবা এর কিন্তু ডিজাইন করেছিলেন। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেবে সেটা হলো ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন। ইন্ডিয়াস ফার্স্ট অ্যাটমিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অ্যাটমিক পাওয়ার স্টেশন। ফার্স্টে যেটা করালাম এটা কিন্তু পাওয়ার স্টেশন না, এটা বলেছি যে প্রথম পারমাণবিক গবেষণা চুল্লি বলেছি। আর যদি কোশ্চেন দেয় যে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফার্স্ট অ্যাটমিক পাওয়ার স্টেশন, তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন অ্যান্সার হবে তারাপুর। তারাপুর কোথায় অবস্থিত? অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত। এখানে শর্টে লিখে দিলাম MH, এখানে তোমরা ফুল ফর্মে লিখে রাখবে যে মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর। এটা ভারতের সর্বপ্রথম অ্যাটমিক পাওয়ার স্টেশন। কবে ইস্টাবলিশ হয়েছিল? যেহেতু ভারতের প্রথম, সালটা মনে রাখবে 1969 সালে কিন্তু এটাকে ইস্টাবলিশ করা হয়েছিল, যেটা ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার এখান থেকে বাকি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করাবো, সেগুলো পরপর এখান থেকে তোমরা নোট ডাউন করে নাও। ফার্স্টে এখানে লেখো নারোডা, ওপর থেকে নিচে পড়াচ্ছি, তাহলে ম্যাপের সাহায্যে সহজে তোমাদের জিনিসটা কিন্তু মুখস্থ থাকবে। নারোডা। একটা কথা বারবার তোমাদের বলা হয় যে যখনই তোমাদের হাতে ফাঁকা টাইম থাকবে তোমরা সেই টাইমটা কিন্তু ওয়েস্ট না করে ইন্ডিয়ান ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ হোক, এই ম্যাপগুলো কিন্তু দেখতে থাকবে। তাহলে কি হবে, যখনই তোমাদের পড়াবো এই ম্যাপ রিলেটেড বা কোনো কিছু, ম্যাপ রিলেটেড হোক বা না হোক, ইতিহাসের কোনো ঘটনা হোক বা ভূগোলের কোনো ঘটনা হোক বা জিকের কোনো ঘটনা হোক, সহজে চটজলদি তোমাদের আইডেন্টিফাই হয়ে যাবে যে এই রাজ্যটা কোথায় অবস্থিত বা এই পাহাড়টা কোথায় অবস্থিত, এই নদীটা কোথায় অবস্থিত। তো এর ফলে কি হবে, জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে এবং ভিজুয়ালাইজ যেটা হয় মাথার মধ্যে, যে আমি যদি বলি যে এক্ষুনি দিল্লি কোথায়, সাথে সাথে মনে হলো দিল্লি ওখানে। যদি বলি যে কেরালা কোন জায়গায়, কেরালা হলো এদিকে আরব সাগরের একদম ভারতের দক্ষিণে আরব সাগরের সাইডের দিকে। তো এইগুলো যদি ফটাফট যদি তোমাদের মাথার মধ্যে চলে আসে, সাথে সাথে ভিজুয়ালাইজ করতে পারো, জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে সুবিধা হয়। নারোডা যে অ্যাটমিক পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশের পাশে আছে রাজস্থান। রাজস্থানের যে অ্যাটমিক পাওয়ার স্টেশন তার নাম কি? তার নাম হলো রাওয়াত ভাটা। রাওয়াত ভাটা কোথাকার? রাজস্থানের অ্যাটমিক পাওয়ার স্টেশন। এবার রাজস্থান থেকে নিচে নামবো, রাজস্থানের নিচে কোন স্টেট আছে? আছে গুজরাট। তো গুজরাটে যে পাওয়ার স্টেশন আছে তার নাম কি? তার নাম হলো কাকরাপার। তার নাম কি? কাকরাপার কোথায়? গুজরাটে অবস্থিত। গুজরাটের নিচে আছে কি? কর্ণাটক। তো কর্ণাটকে যে পাওয়ার স্টেশন তার নাম কি? কর্ণাটক। এবার কর্ণাটক থেকে নিচে নামো, কর্ণাটকের এদিকে ডান সাইডে, অর্থাৎ বঙ্গোপসাগরের সাইডের দিকে চলে আসো। তো সেখানে আছে কি? কোন স্টেট? তামিলনাড়ু। তো তামিলনাড়ু থেকে দুটো বলেছিলাম, একটা কি? একটা হলো কুদানকুলাম, যেটা এখানে অপশানে আছে
কুদানকুলাম, যেটা ভারতের সব থেকে বড় এখনকার মধ্যে সব থেকে বড় নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। আরেকটা আছে কালপাক্কাম, কাল কালপাক্কাম। তো এই দুটোই কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তো তোমাদের এইভাবে কোশ্চেন দেবে যে কাকরাপাড় নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? তো অ্যান্সার হয়ে যাবে গুজরাটে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? এখান থেকে তোমাদের চারটে, দুটো, ছটা জাতীয় সড়ক কিন্তু মুখস্থ রাখতে বলেছিলাম। তো কিভাবে মনে রাখবে এখান থেকে আগে রিলেট করো। তোমাদের পড়িয়েছিলাম এর আগে, যারা হচ্ছে পিএসসির যে ক্লাসগুলো চলছে, পিএসসির ক্লাসে প্রায় 50টার উপরে কিন্তু ক্লাস হয়ে গেছে, জিকেজিএস এর ক্লাস, এবং সেই ক্লাসগুলোও কিন্তু তোমাদের পুলিশের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বারবারই বলা হয়। এবং সেই কারণে কিন্তু পিএসসির যে ক্লাসগুলো যখন প্রোভাইড করা হয়, জিকেজিএস এর হোক বা ম্যাথের ক্লাস হোক, সেগুলোর লিঙ্ক তোমাদের পুলিশের যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রোভাইড করা হয়। তো এটাই হলো কারণ সেগুলোও কিন্তু তোমাদের পুলিশের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো অনেকে ভাবছো যে ইগনোর করছো যে ওটা পিএসসির এক্সামের জন্য ক্লাস বলে ওটা আমাদের দরকার নেই। তো এমনটা করার কোনো কিছু না, প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, তাই সেই কারণে কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা হয়। তোমাদের এই যে কোশ্চেনটা, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এই যে কোশ্চেনটা তোমাদের এখন পড়াচ্ছি, এই কোশ্চেনটা যে শুধুমাত্র পুলিশের এক্সামে আসবে এমনটা কোনো কথা নয়, পিএসসির এক্সামে আসতে পারে, সেন্ট্রালের এসএসসির এক্সামেও কিন্তু আসতে পারে। সুতরাং তোমাদের জিকেজিএস হোক বা ম্যাথ হোক বা রিজনিং হোক বা ইংলিশ হোক, প্রত্যেকটা ক্লাসই কিন্তু সব রকম এক্সামে, যেখানে যে এক্সামে এই টপিকগুলো আছে, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে ফার্স্টে রিলেট করো যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে কটা কটা শহরকে কানেক্ট করছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল? চারটে শহরকে। কোয়াড্রিল্যাটারাল মানেই কি? কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, তো চারটে শহরকে কানেক্ট করছে। সেই চারটে শহর কি কি? এখান থেকে দেখো, এটা এই জায়গায় একটা পয়েন্ট, এখানে এখানে একটা পয়েন্ট, এখানে ধরো এই পয়েন্টটা কি? এটা হলো কলকাতা। এইভাবে পয়েন্ট আকারে লিখে রাখবে কলকাতা। এটা হলো দিল্লি। এরকম জায়গায় আছে। এখানে ভারতের ম্যাপটা একটা ভিজুয়ালাইজ করে নেবে তোমরা, ম্যাপের উপরে যদি আঁকো তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে এটা হলো কি? মুম্বাই। এটা হলো মুম্বাই। মুম্বাইটা আরেকটুখানি লেফট করে দিই, কারণ এরকম জায়গায় মুম্বাই অবস্থিত। এখানে হলো মুম্বাই। আর এইরকম জায়গায় অবস্থিত কি? এরকম জায়গায় অবস্থিত চেন্নাই। এবার এখানে আরো দুটো জায়গা এখান থেকে রিলেট করো। এখানে আছে কি? শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগর। আর এখানে তামিলনাড়ুর একদম শেষ প্রান্তে আছে, কি? কন্যাকুমারী। আসাম স্টেট এখানে এরকম জায়গায় পড়বে, আসাম স্টেট। তো এখানে হলো আসামের শিলচর কোথাকার? আসামের। আর এখানে হলো পোরবন্দর, গুজরাটটা এরকম জায়গায় পড়বে, পোরবন্দর। কোথাকায়? গুজরাটের পোরবন্দর। এবার ফার্স্টে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালটা দেখো। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে এখান থেকে কলকাতা থেকে একটা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে দিল্লিতে, কলকাতা থেকে দিল্লিতে কানেক্ট করছে। সেই ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? আচ্ছা, নাম্বারটা পরে বলছি। কলকাতা থেকে দিল্লিতে, দিল্লি থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে মুম্বাইকে, মুম্বাই থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে চেন্নাইকে, এবং চেন্নাই থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে কলকাতাকে। এই যে চতুর্ভুজ তৈরি হচ্ছে, এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা বলছি গোল্ডেন
গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোন কোন হাইওয়ে মিলিয়ে হচ্ছে? তো কলকাতা থেকে দিল্লিতে যে হাইওয়েটা সেটা হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ে 2। এখানে দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে সেটা হলো ন্যাশনাল হাইওয়ে 8, NH8। আচ্ছা, মনে রাখার সহজ উপায় বলে দিচ্ছি, আগে ফার্স্টে আমরা বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলোকে যোগ করি। এবার এখান থেকে হাইওয়ে যোগ করো শ্রীনগর থেকে কন্যাকুমারী। আচ্ছা, এখান থেকে আরেকটা পয়েন্ট এখানে লেখো যে দিল্লি এখানে এরকম জায়গায় একটা আছে ঝাঁসি, মধ্যপ্রদেশে অবস্থিত ঝাঁসি। তো শ্রীনগর থেকে ঝাঁসি হয়ে এদিকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত একটা রাস্তা। আরেকটা রোড হলো এদিকে শিলচর থেকে এই ঝাঁসি হয়ে এদিকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। এবার এখান থেকে ন্যাশনাল হাইওয়ে গুলো রিলেট করো। ন্যাশনাল হাইওয়ে কলকাতা থেকে দিল্লি, এটার দিকে ফলো করো। কলকাতা থেকে দিল্লি যে ন্যাশনাল হাইওয়ে সেটা নাম্বার কত? তো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2। এবার এর ঠিক নিচের যে বাহু অর্থাৎ মুম্বাই থেকে চেন্নাই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ের নাম্বার কত? মনে রাখা সহজ উপায়, 2 দিয়ে গুণ করো, হয়ে যাবে কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4। এবার এর বাঁ দিকে, মানে তুমি তোমার ফেস এইদিকে, তাহলে বাঁ দিক কোনটা হচ্ছে? বাঁ দিক হচ্ছে দিল্লি আর মুম্বাই। তো দিল্লি আর মুম্বাই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? NH ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4কে ডবল করো, 4 দুগুণ কত হচ্ছে? 8। আর চেন্নাই থেকে কলকাতা এই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? এই ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো এই 4-এর সাথে 1 যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 5। তাহলে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার কি কি? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, 2 এর সাথে 2 গুণ করো হচ্ছে 4, 4-এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8, আর 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5। তাহলে ন্যাশনাল হাইওয়ে 2 কলকাতা থেকে দিল্লিকে কানেক্ট করছে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 মুম্বাইকে চেন্নাইয়ের সাথে কানেক্ট করছে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8 দিল্লিকে মুম্বাইয়ের সাথে কানেক্ট করছে, আর ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5 চেন্নাইকে কলকাতার সাথে কানেক্ট করছে। এটাই হলো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এবং এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের পাশ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুলেট ট্রেন চালানোর তিনি প্রস্তাব রেখেছেন। এবং তার যে রুটটা হবে, সেই বুলেট ট্রেনের যে রুটটা হবে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের পাশ দিয়ে, সেটার নাম কি রেখেছেন? নাম রেখেছেন ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। তাই একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কিসের সাথে সম্পর্কিত? তো ভারতের রেল পথের সাথে সম্পর্কিত। এবার এখানে কোশ্চেন যেটা দিয়েছিল যে ভারতের দীর্ঘতম সড়ক কোনটা? তো দীর্ঘতম সড়ক হলো এই শ্রীনগর থেকে কন্যাকুমারী, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত যে ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে 44। এই ন্যাশনাল হাইওয়ে 44 হলো সব থেকে বড় ন্যাশনাল হাইওয়ে ভারতের মধ্যে। তো যেহেতু ভারতের মধ্যে সব থেকে বড় ন্যাশনাল হাইওয়ে এটা, তো এর লেন্থ কত? 3745 কিলোমিটার। অনেকের মনে হতে পারে যে জিটি রোড হলো সব থেকে লম্বা। তো জিটি রোড আগে ছিল, যখন শ্রীনগর থেকে কন্যাকুমারী ন্যাশনাল হাইওয়ে হয়নি তার আগে জিটি রোড ছিল সব থেকে দীর্ঘতম, যেটা বানিয়েছিল শের শাহ সুরি। তো ন্যাশনাল হাইওয়ে 44 এর লেন্থ কত? এক্সাক্ট ভ্যালু মনে রাখবে 3745, 3745 কিলোমিটার হলো এর লেন্থ। এবং এটাকে কি বলা হয়? যেহেতু উত্তর থেকে দক্ষিণকে কানেক্ট করছে এই ন্যাশনাল হাইওয়ে 44, তো এটাকেই বলা হয় নর্থ সাউথ করিডোর। আর এদিকে ভালোভাবে দেখো, আরেকটা লাইন তোমাদের এখানে এঁকেছি, সেটা কি? সেটা হলো এদিকে আসাম শিলচর থেকে এদিকে পোরবন্দর। আসাম কোন সাইডে? ইস্ট সাইডে, আর পোরবন্দর হলো আমাদের ওয়েস্ট সাইডে, ভারতের পশ্চিম সাইডে। তো এখান থেকে এর নাম কি? এর নাম হলো ইস্ট ওয়েস্ট করিডোর। এই ইস্ট ওয়েস্ট করিডোরের ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 27 হলো
ইস্ট ওয়েস্ট করিডোর, যেটা পূর্বে আসামের শিলচর থেকে এদিকে গুজরাটের পোরবান্দর পর্যন্ত বিস্তৃত। কোশ্চেন যেটা দেবে সেটা হলো এই ইস্ট ওয়েস্ট করিডোর এবং নর্থ সাউথ করিডোর কোথায় এসে মিলিত হচ্ছে। তো মিলিত হচ্ছে কোথায়? মিলিত হচ্ছে ঝাঁসিতে এসে মিলিত হচ্ছে। বহুবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে। তো এখানে কোশ্চেন ছিল ভারতের, এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন করিয়ে দিলাম। এই ম্যাপটা কিন্তু মাথায় রাখবে, তাহলে ইজিলি সবকিছু মনে থাকবে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? দীর্ঘতম জাতীয় সড়ক হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 44, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, কলকাতা মেট্রো কবে থেকে চালু হয়? তো কলকাতা মেট্রো চলেছিল সর্বপ্রথম 1984 সালে, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম মেট্রো, ইন্ডিয়াস ইন্ডিয়াস ফার্স্ট মেট্রো রেল কোনটা? ইন্ডিয়াস ফার্স্ট মেট্রো রেল, তো ভারতের প্রথম মেট্রো রেল হলো এই কলকাতা মেট্রো হলো ভারতের প্রথম মেট্রো। কলকাতা মেট্রো কার আন্ডারে? এটা কিন্তু ইস্টার্ন সাইডে, ইস্টার্ন রিজিয়নের আন্ডারে। তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রেল, তো একটা কোশ্চেন এটা হলো। আরেকটা কোশ্চেন দেবে ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রেল কোনটা? ভারতের সর্বপ্রথম জলের নিচে দিয়ে যাওয়া মেট্রো রেল কোনটা? তো সেটাও হয়ে যাবে কলকাতা মেট্রো। কোন নদীর নিচ দিয়ে যাচ্ছে? এটা হুগলি রিভারের নিচ দিয়ে যাচ্ছে। অপশানে কিন্তু গঙ্গা থাকবে, তো ভুল করেও কিন্তু গঙ্গা মার্কিং করবে না। অপশানে হুগলি যদি থাকে গঙ্গার পাশাপাশি, তখন হুগলি মার্কিং করবে। যদি নেহাত হুগলি নদী না থেকে শুধুমাত্র গঙ্গা থাকে, তখন বাধ্য হয়ে তোমাকে সেটাই গঙ্গাটা মানে আশেপাশে যে অ্যান্সার সেটাই মার্কিং করতে হবে। চলে আসো পরের কোশ্চেন, ফারাক্কা ব্যারাজের দৈর্ঘ্য কত? তো ফারাক্কা ব্যারাজের দৈর্ঘ্য হলো 2245 মিটার। প্রায় এখানে 2.5 কিলোমিটার বলা যায় না, প্রায় ধরতে পারো যে 2 কিলোমিটার আর 250 মিটার, 2245 মিটার মতো এর কিন্তু লেন্থ। তোমরা এক্সাক্ট ভ্যালুটা মনে রাখবে, যেহেতু পশ্চিমবঙ্গের এক্সাম, তো কোশ্চেন দিতে পারে পশ্চিমবঙ্গের এই ফারাক্কা ব্যারেজ। তো ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত? ফারাক্কা ব্যারেজ পড়ে মুর্শিদাবাদে পড়ে ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ যেই শেষ হবে সাথে সাথে এন্টার করবে কি? মালদা ডিস্ট্রিক্ট এন্টার করবে। তো কোশ্চেন দেবে এই ফারাক্কা ব্যারেজ কোন নদীর ওপরে অবস্থিত? তো ফারাক্কা ব্যারেজ অবস্থিত গঙ্গা নদীর ওপরে, গঙ্গা রিভারের ওপরে অবস্থিত কিন্তু ফারাক্কা ব্যারেজ। এর নির্মাণ কার্য শুরু হয়েছিল 1961 সালে এবং শেষ হয় প্রায় 12 বছর কিন্তু লেগেছিল, শেষ হয় 1975 সালে এর কাজ শেষ হয়। চলে আসো পরের কোশ্চেন, সাল না মনে রাখলেও হবে। পরের কোশ্চেন চলে আসো, বর্তমানে রাজ্যপাল কতজন সদস্যকে বিধানসভায় মনোনীত করেন? বিধানসভা মাথায় রাখবে। ইংলিশে কোশ্চেন থাকলে থাকবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হলো বিধানসভা। আর বিধান পরিষদকে ইংলিশে কি বলা হয়? বিধান পরিষদকে বলা হয় স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, এসএলসি। তো বিধানসভায় কতজনকে মনোনীত করতে পারেন? তো এর আগে বলতে যখন 104তম সংশোধনী আসেনি, তার আগে রাজ্যপাল আর্টিকেল নাম্বার 333 এই অনুযায়ী একজন অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু তিনি বিধানসভায় মনোনীত করতে পারেন। কিন্তু বর্তমানে যখন 104তম অ্যামেন্ডমেন্ট আসে, 104তম সংশোধনী, 104তম অ্যামেন্ডমেন্ট, এই 104তম অ্যামেন্ডমেন্টে কি বলা হয়? এই অ্যাংলো ইন্ডিয়ানের যে পদ, সেই অ্যাংলো ইন্ডিয়ানের পদটাকে কিন্তু টোটালি রদ করে দেওয়া হয়, টোটালি কিন্তু হটিয়ে দেওয়া হয়। তো এর ফলে লোকসভাতে যে দুজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতো, সেই পদ দুটোও কিন্তু পরবর্তী ইলেকশন থেকে, মানে এই যে ইলেকশন হয়ে গেল 2024-এ লোকসভার ইলেকশন, এখন থেকে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু হটে গেছে। লোকসভার যে দুজন মনোনীত প্রার্থী, সেই মনোনীত প্রার্থী কিন্তু আর থাকছে না। তেমনটাই কিন্তু রাজ্যেও থেকেও কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে। তো অ্যান্সার কি হবে? একজনও নয়, রাজ্যপাল কাউকে মনোনীত
মনোনীত করতে পারবেন না রাজ্যের বিধানসভায়। কিন্তু যদি কোশ্চেন দেয় যে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ রাজ্যের বিধানসভায় কতজনকে নমিনেট করতে পারে, কতজনকে নমিনেট করতে পারে, তো নমিনেট করতে পারবে 1/6 মেম্বারকে কিন্তু নমিনেট করতে পারে, কে রাজ্যপাল নমিনেট করতে পারে। চলে আসো পরের কোশ্চেনে। ভারতীয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? তো ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দুটো কোশ্চেন দেয় যে 35তম সংশোধনী, 35তম সংশোধনী কত সালে হয়? 1974 সালে 35তম সংশোধনী হয়। এখানে কি হয়েছে যে সিকিম কিন্তু আগে ভারতের সাথে ছিল না, আলাদা রাষ্ট্র ছিল। তো ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য তারা ইচ্ছা প্রকাশ করে। তো তখন এদের যে দাবিটা ছিল যে ভারতের সাথে তারা কিছুদিন থেকে দেখবে যে ভারতের সংবিধান ঠিকঠাক লাগছে কিনা, ভারতের পরিবেশ ভালো কিনা, ভারতের লোকজন ভালো কিনা, ভারতের সাথে তারা ভবিষ্যতে থাকতে পারবে কিনা। তো সেই কারণে 35তম অ্যামেন্ডমেন্ট 1974-এর মাধ্যমে সিকিম রাজ্যকে ভারতের সহকারী রাজ্যের মর্যাদা দেওয়া হয়। তো কোশ্চেন যদি দেয় সিকিমকে ভারতের সহকারী রাজ্যের মর্যাদা দেওয়া হয় কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 35তম অ্যামেন্ডমেন্ট 1974 সালে কিন্তু সিকিমকে ভারতের সহকারী রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কিন্তু কিছুদিন থাকার পর তারা বুঝতে পারলো যে ভারত সরকারের যে কানুন আছে, যে সংবিধান আছে বা ভারতের পরিবেশ ভালো, তো তখন তারা কিন্তু ভারতের সাথে কমপ্লিটলি থাকার জন্য আবেদন জানালো। তো তারপর কিন্তু তাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 36তম অ্যামেন্ডমেন্ট। কত সালে হয়েছিল? এর ঠিক পরের বছর 1975 সালে 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। কোশ্চেন দেবে সিকিম কত নাম্বার রাজ্য হিসাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল? তো সিকিম 22তম রাজ্য হিসাবে কিন্তু ভারতের সাথে যুক্ত হয়েছিল। এবং এই যে সিকিমকে মানে বাইরের একটা রাষ্ট্রকে ভারতের সাথে যুক্ত করার যে সংবিধানে কত নম্বর আর্টিকেলে বলা আছে যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আর্টিকেল নাম্বার 2। তো আর্টিকেল 2তেই বলা আছে কি? বলা আছে যে সংসদ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে কোনো বিদেশি রাজ্যকে কিন্তু ভারতে অন্তর্ভুক্ত করতে পারে। এবার এখান থেকে তোমাদের রিলেট করাবো যে পার্ট 1-এ যে 4টে আর্টিকেল আছে, আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, আর্টিকেল 4, এটাতে কি কি বলা আছে, কারণ এই 4টে থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। আর্টিকেল নাম্বার 1, আর্টিকেল নাম্বার 1-এ কি বলা আছে? আর্টিকেল নাম্বার 1-এ বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত shall be a union territory, shall be a union of states. India that is ভারত shall be a union of state. তো এখান থেকে এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ভারতের সংবিধানে ভারতের নাম কটা বলা আছে, মানে কত ভাবে বলা আছে? তো 2 ভাবে বলা আছে, একটা কি ইন্ডিয়া, আরেকটা হলো কি, আরেকটা হলো ভারত। আর্টিকেল নাম্বার 2, আর্টিকেল নাম্বার 2-তে কি বলা আছে? আর্টিকেল নাম্বার 2-তে বলা আছে যে বিদেশি কোনো রাজ্যকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা, বিদেশি রাজ্যকে অন্তর্ভুক্ত করা, যার মাধ্যমে সিকিমকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সংসদ রাষ্ট্রপতিকে পূর্ব অনুমতি নিয়ে কিন্তু সংসদ অর্থাৎ ভারতের পার্লামেন্ট কোনো বিদেশি রাজ্যকে ভারতের সাথে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারে। নেক্সট আর্টিকেল হলো আর্টিকেল নাম্বার 3। আর্টিকেল 3-তে কি বলেছে? তো এখানে দেখতেই পাচ্ছ যে কিভাবে যারা আর্টিকেলগুলো বানিয়েছিল, সংবিধান বানিয়েছিল, তাদের বিচার বুদ্ধি কেমন ছিল। ফার্স্টে কি বলছে? ইন্ডিয়া একটা ইউনিয়ন স্টেট। তারপরে বলছে যে ভারতের আশেপাশে যখন ভারত কে স্বাধীন করার জন্য মাউন্টব্যাটেন প্ল্যান এসেছিল, যে তোমাদের কিছুদিন পরে ভারতের
স্বাধীনতা দেওয়া হবে তার আগে তোমরা কনস্টিটিউশন রেডি করো, তোমরা সংবিধানটাকে রেডি করো। তো সেই টাইমে ভারতের যে আশেপাশের রাজ্যগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাদের যাতে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করানো যায়, সেই কারণে দেখো এখানে ফার্স্টে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন টেরিটরি অফ স্টেট, এবং সেকেন্ড আর্টিকেলেই বলেছে যে বিদেশি রাজ্যকে আগে অন্তর্ভুক্ত করো। তারপর দেখো বলছে যে আর্টিকেল 3-তে কি বলছে, যে সংসদ যদি চায়, সে রাষ্ট্রপতিকে অনুমতি, মানে রাষ্ট্রপতিকে জাস্ট বলবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি। তো সংসদ কোনো ভারতীয় রাজ্যের নাম, ভারতীয় কোনো স্টেটের নাম বা তাদের সীমানা বা ক্ষেত্র ইত্যাদি কিন্তু পরিবর্তন করতে পারে, এবং এই ক্ষমতা কার আছে? ক্ষমতা আছে পার্লামেন্টে। পার্লামেন্ট কার আছে? পার্লামেন্টের আছে। এই ক্ষমতাটাও কার? এটাও কিন্তু পার্লামেন্টের আছে। শুধুমাত্র এই আর্টিকেল 2 এবং আর্টিকেল 3-তে কি করবে, জাস্ট রাষ্ট্রপতি যেহেতু আমাদের হেড, দেশের হেড, তো তাকে জাস্ট জানাবে যে আমরা এই স্টেটটাকে ভাঙতে চলেছি বা এই স্টেটের নাম পরিবর্তন করতে চলেছি। যেমন অন্ধ্রপ্রদেশকে ভেঙে এদিকে তেলেঙ্গানা রাজ্য তৈরি হলো। তো এর জন্য কিন্তু তেলেঙ্গানার যে বাসিন্দা আছে, তেলেঙ্গানার যে অন্ধ্রপ্রদেশের যে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের কাছে কোনো পারমিশন নেবে না। জাস্ট কিন্তু পার্লামেন্ট যদি চায়, অর্থাৎ কেন্দ্র সরকার যদি চায়, তাহলে কিন্তু তারা রাজ্যের নাম, সীমানা, ক্ষেত্র ইত্যাদি কিন্তু পরিবর্তন করতে পারে। এবার দেখো আর্টিকেল 4-এ কি বলা আছে, কারণ আর্টিকেল 4-এ যদি এটা বলা না থাকতো তাহলে রাষ্ট্রপতি কিন্তু এর মাঝখানে বাধা হয়ে দাঁড়াতো। তাই আর্টিকেল 4-এ দেখো চালাকি করে কি বলে দিয়েছে আর্টিকেল 2 ও আর্টিকেল নাম্বার 3-এর যখন সংশোধন হবে, আর্টিকেল 2 বা আর্টিকেল 3-এর যখন সংশোধন হবে, তখন এইটা কিন্তু 368-এর আর্টিকেল নাম্বার 368-এর কিন্তু বাইরে থাকবে। 368-এর দ্বারা কি করা যায়? 368-এর দ্বারা কিন্তু সংবিধানের কোনো আর্টিকেলকে বা সংবিধানের কোনো জিনিসকে কিন্তু এটাকে সংশোধন করা যায়। তাই আর্টিকেল নাম্বার 2 এবং আর্টিকেল নাম্বার 3 এটা কিন্তু কখনো সংশোধন করা যাবে না, মানে এর মধ্যে আর কিছু ইনক্লুড করা যাবে না। অর্থাৎ এখানে রাষ্ট্রপতি কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, রাষ্ট্রপতি কিন্তু সাইন করতে বাধ্য থাকবে এই আর্টিকেল নাম্বার 2 যখন ইমপ্লিমেন্ট হবে বা আর্টিকেল নাম্বার 3 যখন ইমপ্লিমেন্ট হবে। তো এই যে 4টে আর্টিকেল, এই 4টে আর্টিকেল কোন পার্টের অন্তর্ভুক্ত? এই 4টে আর্টিকেল পার্ট 1-এর অন্তর্ভুক্ত। পার্ট 1-এর মধ্যে কটা আর্টিকেল আছে? 4টে আর্টিকেল আছে। এই ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এটা কিন্তু ফার্স্ট শিডিউলেও কিন্তু বলা আছে, শিডিউল নাম্বার 1-এ কিন্তু বলা আছে। চলে আসো, অর্থাৎ ইন্ডিয়া ইজ ইউনিয়ন টেরিটরি। চলে আসো পরের কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা 352 ঘোষণার কত মাসের মধ্যে সেটিকে পার্লামেন্ট কর্তৃক অনুমোদন গ্রহণ করতে হবে? ভালো কোশ্চেন। এখানে দেখো 3টে ইমার্জেন্সি আছে আমাদের। 3টে ইমার্জেন্সি কি কি? আর্টিকেল নাম্বার 352, আর্টিকেল নাম্বার 356 আর আর্টিকেল নাম্বার 360। এর মধ্যে 352, 356 আমরা নিয়েছি কার কাছ থেকে? জার্মানির কাছ থেকে নিয়েছি। 360 নিয়েছি আমেরিকার কাছ থেকে, ইউএস এর কাছ থেকে। তো এখান থেকে পাশে লেখো যে লাগু করে কে? এই আর্টিকেল 352। তো 3টে ইমার্জেন্সি কিন্তু আমাদের ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট কিন্তু লাগু করবে। তো এখানে কে লাগু করছে? প্রেসিডেন্ট লাগু করছে। সেকেন্ড পয়েন্ট করো যে অনুমোদন হওয়ার কত দিনের মধ্যে বা কত পার্সেন্ট অনুমোদন প্রয়োজন পার্লামেন্টের? তো ফার্স্ট এখান থেকে দেখো যে 2/3 কিন্তু অনুমোদন দরকার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করতে গেলে, অর্থাৎ আর্টিকেল 352 লাগু করতে গেলে। 356 লাগু করতে গেলে, আচ্ছা এর আগে আমি এই 352, 356 কি কি জিনিস এগুলো একটুখানি আগে ডিসকাস করে নিই। আর্টিকেল 352তে কি বলা আছে? ন্যাশনাল ইমার্জেন্সির কথা, ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে। আর্টিকেল নাম্বার 356-এ কি বলা আছে? বলা আছে স্টেট ইমার্জেন্সির কথা।
আর আর্টিকেল নাম্বার 360। দেখো প্রত্যেকটা 4 ব্যবধান, 352 সাথে 4 যোগ করলে 356, 56 সাথে 4 যোগ করলে 360, এইভাবে মনে রাখবে, তাহলে সহজে মনে থাকবে। 360-এ বলা আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। ন্যাশনাল ইমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতে কতবার লাগু হয়েছে? 3বার লাগু হয়েছে। কত কত সালে? ফার্স্ট লাগু হয়েছে 1962, তারপর লাগু হয়েছে 1971, তারপর লাগু হয়েছে 1975। তো 1972 সালে ইন্ডিয়া এবং চায়নার যুদ্ধ, ইন্ডিয়া ভার্সেস চায়নার যুদ্ধে 1971-এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যুদ্ধে, আর 1975 সালে ইন্দিরা গান্ধী পার্সোনালি কিন্তু তিনি ন্যাশনাল মানে নিজের স্বার্থে তিনি ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। কোশ্চেন দেবে স্টেট ইমার্জেন্সি প্রথম লাগু হয়েছিল কোথায়? কোন স্টেটে প্রথম লাগু হয়? তো স্টেট ইমার্জেন্সি সর্বপ্রথম লাগু হয় কোন স্টেটে? পাঞ্জাবে লাগু হয়েছিল। আর ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত কিন্তু ভারতে লাগু হয়নি। কোশ্চেন দেবে যে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কতবার ভারতে লাগু হয়েছে? তো মাথায় রাখবে এখনো পর্যন্ত ফিনান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু লাগু হয়নি। এবার চলে আসো, এই যে ইমার্জেন্সি, এই ইমার্জেন্সি গুলো প্রেসিডেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে। তো প্রেসিডেন্ট ইমপ্লিমেন্ট করে দিল, সাপোজ ধরো আর্টিকেল 352 ন্যাশনাল ইমার্জেন্সি সে লাগু করে দিল। তো ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করে দেওয়ার 30 দিনের মধ্যে, 30 ডেজের মধ্যে সেটা কিন্তু পার্লামেন্টে চলে আসবে। পার্লামেন্টের সদস্যের দ্বারা সেটা কিন্তু অনুমোদন হতে হবে। তো পার্লামেন্টের কতজন সদস্যের দ্বারা অনুমোদন হতে হবে? 2/3 সদস্যের দ্বারা কিন্তু অনুমোদন হতে হবে। এবং যেই এটা অনুমোদন হয়ে যাবে, সাথে সাথে এর যে পিরিয়ড, পিরিয়ড কতদিনের জন্য হয়ে যাবে? সাথে সাথে এর পিরিয়ড হয়ে যাবে 6 মান্থের জন্য, 6 মাসের জন্য। এইভাবে 6 মাস করতে করতে 6 মান্থ প্লাস 6 মান্থ, 6 মান্থ, এইভাবে করতে করতে ইনফিনিটিভ টাইম পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যাটা মেটে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। এবার চলে আসো স্টেট ইমার্জেন্সিতে। স্টেট ইমার্জেন্সিতে কি হয়? স্টেট ইমার্জেন্সিতে 50% সদস্যের দ্বারা কিন্তু এটা অনুমোদন হতে হবে। এবং অনুমোদন হলে এটা কতদিনের মধ্যে? 60 দিন, 60 ডেজ। যখন রাজ্যপাল জানাবে যে রাজ্যে অরাজকতা চলছে বা রাজ্য সরকার, রাজ্যের বিধানসভা যখন ভেঙে যাবে, তখন 60 দিনের মধ্যে 50% বহুমতে পার্লামেন্ট থেকে এটা কিন্তু সেখান থেকে অনুমোদিত হবে। অনুমোদিত হয়ে এটা ইমপ্লিমেন্ট হবে কত মাসের জন্য? 6 মান্থের জন্য। এইভাবে 6 মাস করে চলতে থাকবে। এবং এটা ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত চলতে পারে? এটা ম্যাক্সিমাম কিন্তু 3 ইয়ার পর্যন্ত, 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু চলবে। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে দেখো এটা ইনফিনিটিভ টাইম পর্যন্ত চলছিল। তো এইটা কিন্তু খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে যে 356 6 মাস অন্তর অন্তর ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত চলবে? তো ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত চলবে। এবার চলে আসো ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ফিনান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রেও এই একই গল্প, কিন্তু একটুখানি একটা জিনিস আলাদা। ফিনান্সিয়াল ইমার্জেন্সির ক্ষেত্রে, ফিনান্সিয়াল ইমার্জেন্সিতেও 50% অনুমোদন প্রয়োজন হয়। এবং 60 দিনের মধ্যে কিন্তু সেই 50% অনুমোদন দ্বারা কিন্তু অনুমোদিত হয়ে গেলে এটা কিন্তু টোটালি ইনফিনিটিভ টাইম পর্যন্ত চলতে থাকবে। এখানে কিন্তু 6 মাস বা 3 মাস বা 1 বছরের কোনো গল্প নেই। এটা টোটাল যতদিন না পর্যন্ত ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। এবার এখানে দেখো কোশ্চেন কি দিয়েছিল? কোশ্চেন দিয়েছিল, আচ্ছা এখানে আরেকটা গল্প আছে সেটা বলে নি, যে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে, ন্যাশনাল ইমার্জেন্সি এখান থেকে কোশ্চেন দিয়েছে, ভালোভাবে খেয়াল রাখবে। এই যে প্রত্যেকটা পয়েন্ট লেখানো হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে খেয়াল রাখো, ন্যাশনাল ইমার্জেন্সি এখানে শর্টে লিখছি NE, ন্যাশনাল ইমার্জেন্সি SE মানে স্টেট ইমার্জেন্সি, এটা FE মানে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সিতে কি হয়? ন্যাশনাল ইমার্জেন্সি যেই লাগু হয়ে যাবে, অটোমেটিক আর্টিকেল নাম্বার
358 কিন্তু অটোমেটিক লাগু হয়ে যাবে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হওয়ার সাথে সাথেই। এবং যেই 358 লাগু হয়ে যাচ্ছে, 358-এ কি বলা আছে? বলা আছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক যে অধিকার, এই মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল নাম্বার যে 19টা আছে, এই আর্টিকেল 19টাকে অ্যাবলিশ করে দেওয়া হবে সেই যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগু থাকবে, মানে এটাকে বিলুপ্ত করে দেওয়া হবে। এটা বলা আছে আর্টিকেল 358-এর মধ্যে। কোশ্চেন দিয়েছে, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। এবং এর পাশাপাশি আমাদের ভারতের রাষ্ট্রপতি যদি চান তো ওনার হাতে আরেকটা ক্ষমতা আছে, যেটা বলা আছে আর্টিকেল নাম্বার এর পরের আর্টিকেল 359। এবং এটা ক্ষমতা আছে কার হাতে? প্রেসিডেন্টের হাতে কিন্তু ক্ষমতা আছে। তো প্রেসিডেন্ট চাইলে এই 359 কিন্তু লাগু করতে পারে। এবং যেই 359 লাগু হয়ে যাবে, এটাও কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু এটাও বিলুপ্ত করবে। তো ফান্ডামেন্টাল রাইটের কোন কোনগুলো বাদ দিয়ে? তো ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটোকে বাদ দিয়ে বাকি সব ফান্ডামেন্টাল রাইটের যে আর্টিকেলগুলো আছে, সেই আর্টিকেলগুলো কিন্তু সাথে সাথে লুপ্ত করে দেওয়া হবে। তো এর ফলে কি হবে? আর্টিকেল নাম্বার 23-এ বলা আছে যে জোর করে শ্রম করানো যাবে না। তো তখন যদি চাই, ন্যাশনাল ইমার্জেন্সি টাইমে যদি চাই, তো ন্যাশনাল ইমার্জেন্সি টাইমে কিন্তু তোমার কাছ থেকে জোর করে কোনো কাজ করিয়ে নিতে পারে। সেটা তুমি করতে বাধ্য হও বা না হও, তোমার কাছ থেকে কিন্তু করিয়ে নেবে, যেটা বলা আছে আর্টিকেল 359-এ। এগুলো কিন্তু এখান থেকে খেয়াল রাখবে। তাহলে এখানে কোশ্চেন কি ছিল? জাতীয় জরুরি অবস্থা 352 ঘোষণার কত মাসের মধ্যে সেটা পার্লামেন্ট কর্তৃক অনুমোদন গ্রহণ করতে হবে? তো এক্ষুনি বললাম কতদিন, 30 দিনের মধ্যে কিন্তু, মানে আমি আজকে ইমপ্লিমেন্ট করে দিলাম, কিন্তু 30 দিনের মধ্যে কিন্তু সেটা অনুমোদন হতে হবে। 30 দিনের মধ্যে যদি অনুমোদন হয়ে যায়, তাহলে সেটা সাথে সাথে 6 মাসের টাইম পিরিয়ডের জন্য কিন্তু অনুমোদন হয়ে গেল। এবং এই 6 মাস করে করে কিন্তু এটা ইনফিনিটিভ টাইম পর্যন্ত কিন্তু চলতে থাকবে ন্যাশনাল ইমার্জেন্সি। এবার সাপোজ ধরো 6 মাসের মধ্যে হয়তো 4 মাসের মাথায় ঝামেলা মিটে গেল, তো 4 মাসের মাথায় কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি আবার কিন্তু উঠে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, তার আগে অ্যান্সারটা বলে নিই। 30 দিন মানে 1 মাস, তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে সাপোজ ধরো ন্যাশনাল ইমার্জেন্সি, এই যে রিসেন্টলি লোকসভা ইলেকশন হলো, এই লোকসভার ইলেকশন মানে এই যে মে মাসের 4 তারিখ, মে মাসের নাগাদ যে সমস্ত আগের লোকসভা যেটা ছিল, সেই লোকসভাকে ভেঙে দেওয়া হয়েছিল। মানে লোকসভার মেয়াদকাল এই মে মাস পর্যন্ত ছিল সাপোজ ধরে নাও। তো এই টাইমে ধরো ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়ে গেছে এপ্রিল মাসে, সাপোজ ধরো মার্চ এপ্রিল মে, হ্যাঁ এপ্রিল মাসে ধরে নাও। এখানে আমি দেখাচ্ছি, সাপোজ ধরো এই বছর এপ্রিল মাসে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়ে গেছে এবং সেটা পার্লামেন্ট কর্তৃক অনুমোদন হয়ে গেছে এবং সেটা 6 মাসের জন্য লাগু আছে। তো 6 মাসের জন্য যখন লাগু থাকবে, তো মে মাসে লোকসভা ভেঙে যাওয়ার কথা, অর্থাৎ 5 বছর মেয়াদ এদের কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি যেহেতু লাগু আছে, তো তখন সেই ক্ষেত্রে যে লোকসভাটা বা যে প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টারের মেয়াদকাল কিন্তু আরো 1 বছর এক্সটেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ 6 বছর কিন্তু করে দেওয়া হয় লোকসভার মেয়াদকাল। এটা কিন্তু মাথায় রাখবে ন্যাশনাল ইমার্জেন্সির ক্ষেত্রে শুধুমাত্র। চলে আসো পরের কোশ্চেন, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয় 2015 সালে। কবে? এক্সাক্ট ডেট মনে রাখবে, 1 জানুয়ারি 2015 সালে কিন্তু নীতি আয়োগের গঠন হয়। নীতি আয়োগ এর ফুল ফর্ম কিন্তু জানতে চাইবে, নীতির ফুল ফর্ম। তো এন ফর কি? এন ফর হলো ন্যাশনাল, আই ফর হলো ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হলো নীতি আয়োগের ফুল ফর্ম। নীতি আয়োগ এস্টাবলিশ কবে হয়? এক্ষুনি বললাম 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগ থেকে আরো 2-3টে কোশ্চেন দেবে, সেটা হলো হেডকোয়ার্টার কোথায়? এটা নাও দিতে পারে, কারণ সবাই জানে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। কোশ্চেন দেবে নীতি আয়োগের চেয়ারম্যান কে, চেয়ারপারসন কে বা চেয়ারম্যান কে? তো নীতি আয়োগের চেয়ারপারসন তিনি হবেন যিনি
তৎকালীন প্রাইম মিনিস্টার থাকবেন। তো বর্তমানে প্রাইম মিনিস্টার কে আছেন? নরেন্দ্র দামোদর মোদী। তো নরেন্দ্র মোদী হলেন বর্তমান নীতি আয়োগের চেয়ারপারসন। যখন থেকেই লাগু হয়েছে তখন থেকেই নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার আছেন, তো তখন থেকেই চেয়ারপারসন হিসাবে নরেন্দ্র মোদী আছেন। কোশ্চেন দেবে ভাইস চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত আছেন? তো এনার নাম হলো সুমন বেরি। সুমন বেরি, সুমন বেরি। আর একটা কোশ্চেন দেবে যে নীতি আয়োগের বর্তমান চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন বিভিআর সুব্রামনিয়াম। বিভিআর সুব্রামনিয়াম নীতি আয়োগের বর্তমান সিইও পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেনে। আধার নম্বরে কতগুলো সংখ্যা থাকে? তো আশা করি প্রত্যেকেরই আধার নম্বর আছে তোমাদের, তো নিজের নিজের আধার কার্ড খুলে দেখবে যে কতগুলো নাম্বার থাকে। তো নাম্বার থাকে চারটে চারটে করে পেয়ারে, তিনটে পেয়ার থাকে, 3 এ 4 12টা নাম্বার থাকে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আধারকে বলা হয় কি? বলা হয় UADAI। তোমরা যখন আধারের ওয়েবসাইট খুলবে, সরি UIDAI, আধারের যখন ওয়েবসাইট খুলবে তখন দেখবে যে UIDAI ওয়েবসাইট খুলবে, তো এর কিন্তু একটা ফুল ফর্ম থাকে। ফুল ফর্মটা অবভিয়াসলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ইউ ফর হলো ইউনিক, আই ফর হলো আইডেন্টিটি, আইডেন্টিফিকেশন, এ ফর হলো অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া হলো UIDAI এর ফুল ফর্ম। আধার কার্ড, এখান থেকে কোশ্চেন দেবে যে আধার কার্ড লঞ্চ হয়েছিল কবে? ভারতে। আধার কার্ড ভারতে লঞ্চ হয় কোন তারিখে? এক্সাক্ট তারিখ মনে রাখবে, 29 সেপ্টেম্বর 2010-এ সর্বপ্রথম কিন্তু আধার কার্ড তৈরি হয়। তাই এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম কোন ব্যক্তি আধার কার্ড তৈরি হয়েছিল, কোন ব্যক্তির? অর্থাৎ ফার্স্ট পারসন টু রিসিভ আধার কার্ড। তার নাম কি? তার নামটা মাথায় রাখবে, নামটা হলো রঞ্জনা সোনোয়ানে। রঞ্জনা সোনাওয়ানে। চলে আসো পরের কোশ্চেন, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন দেশের মুদ্রা হলো রিয়াল? তো রিয়াল হলো ইরানের মুদ্রা। অপশন ডি এর সঠিক অ্যান্সার। উরুগুয়ের যে কারেন্সি তাকে বলা হয় কি? তাকে বলা হয় পেসো। ইতালির যে কারেন্সি তাকে বলা হয় কি? ইউরো। আর ডেনমার্কের কারেন্সি তাকে বলা হয় ক্রোন। তো এই ছিল আজকে 20টা কোশ্চেন। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, কারণ দেখা গিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ক্লাসটাকে লাইক করছো না। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।